আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো সবাই। তোমাদের সবাইকে ও লেভেল স্টাডি সলিউশনস বাংলার পক্ষ থেকে স্বাগতম। ও লেভেল স্টাডি সলিউশনস বাংলার পক্ষ থেকে আমরা চেষ্টা করব ও লেভেল এক্সামের যে পাস্ট পেপারগুলো রয়েছে সেগুলো সলভ করার জন্য। আর আজকের যে ভিডিওটা আমরা করছি সেই ভিডিওর লিংক আমাদের ফেসবুক গ্রুপে আপলোড করা হবে এবং ফেসবুক গ্রুপের যে লিংক সেটি এই ইউটিউবের ভিডিওর ডেসক্রিপশন সেকশনে অ্যাড করা থাকবে। তোমরা চাইলে সেই লিংকে গিয়ে আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হতে পারো এবং পরবর্তীতে তোমাদের জন্য আরো নতুন নতুন ভিডিও আপলোড করা হবে এবং তোমাদের যদি কোনো কোয়েরি থাকে বা এই পাস্ট পেপারগুলোর কোনো প্রবলেমের সলিউশন যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আমাদেরকে সেখানে কমেন্ট করে জানাতে পারো। এরই ধারাবাহিকতায় আজকে আমরা চেষ্টা করব কেমব্রিজ ও লেভেল ম্যাথমেটিক্স সিলেবাস ডি সাবজেক্ট কোড 4024 অক্টোবর নভেম্বর 2024 সেশনের পেপার 1 ভেরিয়েন্ট 1 সলভ করার জন্য। সো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1, at midday the temperature is -2 degrees Celsius. At 6 pm the temperature is 4 degrees Celsius. কোয়েশ্চেন নাম্বার 1 এর এতে বলেছে find the difference between these temperatures. সো 6 pm টেম্পারেচার এবং মিড ডে টেম্পারেচারের ডিফারেন্স বের করার জন্য আমাদেরকে সিম্পলি কি করতে হবে, 6 pm টেম্পারেচার থেকে মিড ডে টেম্পারেচার সাবট্রাক্ট করতে হবে। সো 4 মাইনাস 2 ডিগ্রি সেলসিয়াস, মাইনাসে প্লাস হলে 4 প্লাস 2 ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুয়াল টু 6 ডিগ্রি সেলসিয়াস। আর এটাই হবে আমাদের আনসার। কোশ্চেন নাম্বার 1 এর বিতে বলা আছে the temperature at midnight is 9 degrees Celsius lower than the temperature at midday. Find the temperature at midnight. মিডনাইট টেম্পারেচার হলো মিডডে টেম্পারেচার থেকে 9 ডিগ্রি সেলসিয়াস লোয়ার। সো মিডনাইট টেম্পারেচার ইকুয়াল টু টেম্পারেচার অফ মিডডে মাইনাস 9 ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুয়াল টু মাইনাস 2 ডিগ্রি সেলসিয়াস মাইনাস 9 ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুয়াল টু মাইনাস 11 ডিগ্রি সেলসিয়াস। Now let's move on to question number 2. Question number 2 তে বলা হয়েছে Amber and Pablo share $280 in the ratio 2:5. Work out Pablo's share. কোশ্চেনে যে স্টেটমেন্টটা দেওয়া আছে সেটা যদি আমরা এলাবোরেটলি লিখি তাহলে নাম্বার অফ Amber's share is equal to 2, number of Pablo's share is equal to 5, number of total share is equal to 2 plus 5 is equal to 7, and here 7 or total share is equivalent to $280. Therefore ratio rule অনুযায়ী আমরা লিখতে পারি Pablo's share divided by total share is equal to 5 divided by 7. পরের লাইনে লেখা যায় Pablo's share is equal to 5 divided by 7 into total share. Then finally আমরা যদি টোটাল শেয়ারের ভ্যালু বসাই $280 এবং এটাকে সিম্পলিফাই করলে 7 দিয়ে 280 কে ডিভাইড করলে আমরা পাই 40 into 5 is equal to 200. So Pablo's share will be $200 according to the given condition in this question. So final answer হলো $200. Now let's move on to question number 3. Question number 3 তে বলেছে here are 8 integers -1 -5 -1 -3 -3 2 -1 -7. Question number 3 এর এতে বলেছে find the mode. Mode কি? Mode হলো কি একটা ডাটা সেটের মধ্যে যেই এলিমেন্টের ফ্রিকোয়েন্সি সবচাইতে বেশি সেই নাম্বারটাই হলো আমাদের মোড। সো এই ডাটা সেটের মধ্যে -1 এর ফ্রিকোয়েন্সি সবচাইতে বেশি। সো আমরা দেখি -1 কয়বার এসেছে, একবার, দুইবার, তিনবার, 3 times. Here -1 appears most, total 3 times. So -1 will be the mode for this data set. Question number 3 এর B, find the median.
মিডিয়ান বের করার আগে আমরা দেখিনি মিডিয়ান কি। Median is the middle value in a dataset of numbers when arranged in order. Note that for dataset of even numbers we have to take the average of the two middle numbers. আমাদের এই ডাটাসেটের এলিমেন্টগুলোকে যদি আমরা স্মলেস্ট টু লার্জেস্ট অ্যারেঞ্জমেন্টে সাজাই তাহলে আমরা পাচ্ছি -7, -5, -3, -3, -1, -1, -1, 2। অর্ডারে অ্যারেঞ্জ করার পরে আমাদের ফোর্থ এবং ফিফথ পজিশনে যে দুইটা এলিমেন্ট রয়েছে সেই দুটি হলো আমাদের মিডল নাম্বার। যেহেতু এখানে দুইটা মিডল নাম্বার তাই আমাদেরকে অ্যাভারেজ নিতে হবে -3 এবং -1 এর। -3 প্লাস -1, -3 -1 অ্যাড করলে -4 হবে, -4 ডিভাইডেড বাই 2, সো ইজ ইকুয়াল টু -2। এই ডাটা সেটের জন্য -2 হবে মিডিয়ান। কোয়েশ্চেন নাম্বার 3 সলভ করা শেষ। এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 4 এ চলে যাই। 4 এর এতে বলেছে shed one more small square so the diagram has one line of symmetry. Line of symmetry কি? A line of symmetry is a line that divides a shape into two identical halves that are mirror images of each other. আমাদের কেমব্রিজ ও লেভেল এক্সামে লাইন অফ সিমেট্রি রিলেটেড যে প্রবলেমগুলো আসে সেগুলোর ক্ষেত্রে লাইন অফ সিমেট্রি সাধারণত ভার্টিক্যাল, হরাইজন্টাল অর ডায়াগোনাল পজিশনে হয়ে থাকে। সো তোমরা যেটা করতে পারো, কোশ্চেনে দেওয়া কন্ডিশন অনুযায়ী লাইন অফ সিমেট্রি বের করার জন্য তোমরা স্কেলকে রোটেট করে অথবা এই পজিশনগুলোতে র্যান্ডমলি লাইন পেন্সিল দিয়ে ড্র করে চেক করে দেখতে পারো। আমাদের কোশ্চেনে দেওয়া কন্ডিশন অনুযায়ী লাইন অফ সিমেট্রি হবে এই ডায়াগোনাল লাইনটা। তোমাদের বুঝার সুবিধার্থে আমি এই শেডেড স্কোয়ারগুলোকে নাম্বারিং করে নিয়েছি 1, 2, 3, 4। আমরা যদি একটু খেয়াল করি, স্কোয়ার 1 কে হাফ পোর্শনে ডিভাইড করেছে, সো এই হাফ পোর্শন একটি আরেকটির মিরর হবে এবং এখানে স্কোয়ার 3 এর মিরর হলো স্কোয়ার 4। কেন? এই লাইন থেকে সেম ডিস্টেন্সে রয়েছে, হাফ স্কোয়ার ডিস্টেন্স এবং হাফ স্কোয়ার ডিস্টেন্সে শেডেড স্কোয়ার 3 এবং 4 রয়েছে। শুধুমাত্র স্কোয়ার নাম্বার 2 এর জন্য কোনো মিরর স্কোয়ার নেই। আমরা যদি সেম ডিস্টেন্সে এক স্কোয়ার পরে 1 স্কোয়ার পরে যদি একটি স্কোয়ার শেড করে নিই তাহলে আমরা এই লাইনের উপরে এবং নিচে মিরর ইমেজ পাচ্ছি। তাই আমাদের এই ডায়াগ্রামের জন্য আমরা যদি কার্সরে দেখা পজিশনের স্কোয়ারটা শেড করি তাহলে এই টপ লেফট টু বটম রাইট পজিশনে যে ডায়াগোনাল লাইনটা পাবো এটাই হবে আমাদের লাইন অফ সিমেট্রি। কোশ্চেন নাম্বার 4 এর বিতে একটি পলিগন দেওয়া আছে এবং বলা আছে কমপ্লিট দ্য ডেসক্রিপশন অফ রোটেশনাল সিমেট্রি অফ দিস পলিগন। দ্য পলিগন হ্যাজ রোটেশনাল সিমেট্রি অফ অর্ডার। এখানে সিম্পলি এই কোয়েশ্চেনে দেওয়া ডায়াগ্রাম বা পলিগনের জন্য রোটেশনাল সিমেট্রির অর্ডার জানতে চাওয়া হয়েছে। Rotational symmetric order কি? The order of rotational symmetry is the number of distinct orientation in which a shape appears identical during a full 360-degree rotation. তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই পলিগনে 3টা শেডেড ট্রায়াঙ্গেল আছে সেগুলোকে নাম্বারিং করে নিয়েছি। এখন আমরা যদি এই ডায়াগ্রামের সেন্টার দিয়ে একটি অ্যাক্সিস ইমেজিন করে এবং এই অ্যাক্সিসের রেসপেক্টে যদি আমরা এটিকে ফুল 360 ডিগ্রি রোটেট করি তাহলে দেখব আমাদের কোশ্চেনে দেওয়া যে অরিজিনাল ডায়াগ্রাম রয়েছে সেটির মতো আমরা টোটাল 3টি আইডেন্টিক্যাল ইমেজ পাবো ফুল 360 ডিগ্রি রোটেশনে। সো শুরু করা যাক। নাম্বার 2 যখন উপরের পজিশনে তখন আমরা একটি আইডেন্টিক্যাল ইমেজ পেয়েছি।
নাম্বার 3 যখন উপরের পজিশনে, তখন আমরা আরেকটি পেয়েছি, টোটাল দুইটি 360 ডিগ্রি রোটেশন কমপ্লিট হবে। আমরা আরেকটি আইডেন্টিক্যাল ইমেজ পেয়েছি। সো ফুল 360 ডিগ্রি রোটেশনে আমরা আমাদেরকে যে পলিগন দেওয়া রয়েছে ওটার মতো তিনটি আইডেন্টিক্যাল ইমেজ পাচ্ছি, তাই আমাদের এই পলিগনের জন্য রোটেশনাল সিমেট্রির অর্ডার হবে 3। আমাদের কোয়েশ্চেন নাম্বার 4 সলভ করা শেষ। এখন আমরা কোয়েশ্চেন নাম্বার 5 এ চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 5 এ সিম্পলিফাই। এই কোয়েশ্চেনটা প্রিভিয়াস যে কোয়েশ্চেনগুলো আমরা সলভ করেছি তার চেয়ে তুলনামূলকভাবে ইজি। সো এটাকে আমরা সিম্পলিফাই করার জন্য লাইক টার্মস গুলোকে এক পাশে নিয়ে আসবো। রিঅ্যারেঞ্জ করে আমরা লিখতে পারি 2a - 5a - 3b + 4b। 2a - 5a এখান থেকে আমরা পাচ্ছি -3a - 3b + 4b, এটাকে আমরা লিখতে পারি +b। সো আমাদের ফাইনাল আনসার হবে -3a + b। কোশ্চেন নাম্বার 5b এক্সপান্ড। এখন ব্র্যাকেটের ভিতর যে এলিমেন্ট রয়েছে প্রত্যেকটিকে আলাদাভাবে আমরা 5 এর সাথে মাল্টিপ্লাই করব। যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে পাচ্ছি 5 × 3x 15x - 5 × 2 -10। সো আমাদের আনসার হবে 15x - 10। Okay, now let's move on to question number 6. Question number 6 এ কি বলেছে? The table shows the time spent on a homework task and the number of errors made for some students in a class. So আমাদেরকে একটা টেবিল দেওয়া আছে এবং একটি স্ক্যাটার ডায়াগ্রাম দেওয়া আছে। Question 6 এর এতে বলা হয়েছে complete the scatter diagram, the first 6 points have been plotted for you. আমাদের যে টেবিল দেওয়া আছে তার জন্য প্রথম 6টা পয়েন্ট অলরেডি প্লট করা আছে। আমাদেরকে বাকি 4টা পয়েন্ট প্লট করে ডায়াগ্রামটা কমপ্লিট করতে হবে। তার আগে দেখে নেই কোয়েশ্চেন বি এবং সি তে কি বলেছে। কোয়েশ্চেন নাম্বার 6b, on the scatter diagram draw a line of best fit. C, another of the students in the class made 6 errors. Use your line of best fit to estimate the time these students spent on the homework task. So আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কোশ্চেনে 1 by 1 সলভ করব। ফার্স্ট অফ অল আমাদেরকে স্ক্যাটার ডায়াগ্রামটা কমপ্লিট করতে হবে। যে পয়েন্টগুলোর জন্য, যে ডাটার জন্য আমাদের পয়েন্টগুলো প্লট করা নাই সেগুলো আমরা প্লট করব। সো time spent on a homework for 60 minutes, the number of errors is 9. সো আমরা 60 মিনিটের জন্য 9টা এরর পাচ্ছি, আমরা পয়েন্টটা প্লট করলাম। সিমিলারলি 65 মিনিটসের জন্য নাম্বার অফ এরর 7, পয়েন্ট প্লট করলাম আমরা। 63 মিনিটসের জন্য নাম্বার অফ এরর্স 8। এখানে বলে রাখা ভালো এক্স অ্যাক্সিস বরাবর টাইম ডিনোট করা হয়েছে এবং এখানে স্মল স্কোয়ার 1 স্মল স্কোয়ার is equivalent to 1 unit or 1 minute. ওকে, সো 63 আমরা কিভাবে পাবো? 61, 62, 63। 60 থেকে আমরা যদি 3 স্মল ইউনিট রাইট হ্যান্ড সাইডে যাই তাহলে আমরা 63 মিনিট পাচ্ছি। এবার ভার্টিক্যালি আপওয়ার্ড গেলে আমরা 8 পাচ্ছি। ফাইনালি 70 মিনিটসের জন্য নাম্বার অফ এরর 7। আমাদের কোশ্চেন নাম্বার 6 এর এ সলভ করা শেষ। কোশ্চেন নাম্বার 6 এর বি তে বলেছিল লাইন অফ বেস্ট ফিট ড্র করার জন্য। লাইন অফ বেস্ট ফিট এর কন্ডিশন হচ্ছে a line of best fit must have roughly equal number of points above and below it. Line of best fit আমরা এখানে ড্র করেছি। আমরা যদি খেয়াল করি এই লাইনটা রাফলি 4টা পয়েন্টকে ইন্টারসেক্ট করার পরে এই লাইনের উপরে এবং নিচে ইকুয়াল নাম্বার অফ পয়েন্টস আছে। এখানে একটা জিনিস বলে রাখা দরকার, যে কোনো পয়েন্টকে ইন্টারসেক্ট করতে হবে
এটা লাইন অফ বেস্ট ফিট হওয়ার জন্য নেসেসারি কন্ডিশন না। নেসেসারি কন্ডিশন হলো কি, লাইন ড্র করার পরে লাইনের উপরে এবং নিচে রাফলি ইকুয়াল নাম্বার অফ পয়েন্টস থাকবে। আমাদের কোয়েশ্চেন নাম্বার 6 এর সি তে কি বলা ছিল আমরা আরেকটু দেখে নিই। Another of the students in the class made 6 errors. Use your line of best fit to estimate the time these students spent on the homework tasks. লাইন অফ বেস্ট ফিট ড্র করার পরে আমরা যদি নাম্বার অফ এরর্স 6 এর জন্য হরাইজন্টালি রাইট হ্যান্ড সাইডে যায়, তাহলে আমাদের লাইন অফ বেস্ট ফিটকে ইন্টারসেক্ট করছে, এবং সেখান থেকে যদি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড যায় তাহলে আমরা যে পয়েন্টটা পাচ্ছি সেটা হলো কি 70 এর পরে 1 ইউনিট, 2 ইউনিট, 3 ইউনিট, 3 ইউনিটের পরে রাফলি হাফ ইউনিট। সো আমরা বলতে পারি যে স্টুডেন্টের নাম্বার অফ এরর্স হলো 6, সে হোমওয়ার্কের জন্য 73.5 মিনিট স্পেন্ড করেছে। সো আমাদের হবে 73.5 মিনিটস। এখানে এই কোশ্চেন নাম্বার 6 এর ক্ষেত্রে একটা জিনিস বলে রাখা ভালো, লাইন অফ বেস্ট ফিট সবার ক্ষেত্রে একই রকম হবে না। যে লাইন অফ বেস্ট ফিট ড্র করা হবে সেটি এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে, এক একজনের সাথে আরেকজনের লাইন অফ বেস্ট ফিটের কিছুটা ডেভিয়েশন থাকতে পারে। তবে তোমরা লাইন অফ বেস্ট ফিট এমন ভাবে ড্র করার চেষ্টা করবা যাতে লাইন অফ বেস্ট ফিটের কন্ডিশনটা মিট করে। ওকে, কোশ্চেন নাম্বার 6 কিছুটা লেংথি ছিল, কোশ্চেন নাম্বার 6 সলভ করা শেষ। এখন আমরা কোশ্চেন নাম্বার 7 এ চলে যাই। বাই রাইটিং each number correct to one significant figure, calculate an estimate for the value of below expression. So correct to one significant figure কি? Correct to one significant figure হলো ফার্স্ট নন জিরো ডিজিট কে রেখে পরবর্তী যে ডিজিটগুলো থাকবে বা নেক্সট যে ডিজিটগুলো থাকবে রাইট হ্যান্ড সাইডে, সেগুলোকে আমরা 0 দিয়ে রিপ্লেস করে দিব। আমরা যে প্রথম নন জিরো ডিজিটকে রাউন্ড করব সেটা রাউন্ড আপ হবে নাকি রাউন্ড ডাউন হবে ডিপেন্ড করবে ফার্স্ট নন জিরো ডিজিটের পরবর্তী যে ডিজিটগুলো আছে বা নেক্সট যে ডিজিট আছে সেই ডিজিট যদি 5 অথবা তার চেয়ে বেশি হয় তাহলে আমরা টার্গেট যে ডিজিটকে আমরা রাউন্ড আপ করব, আর যদি 4 অর লেস হয় তাহলে আমরা টার্গেট ডিজিটকে যেভাবে আছে সেভাবে রেখে দেব। আমরা কোশ্চেনটা সলভ করে তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবে। যেমন 3.1 এই নাম্বার আমাদের ফার্স্ট নন জিরো ডিজিট হলো 3, 3 এর পরে নেক্সট ডিজিট হলো 1, 1 যেহেতু 5 এর চাইতে কম তাহলে আমরা এটাকে 0 দিয়ে রিপ্লেস করে দেব। এভাবে লিখতে পারি 3.1 কে আমরা লিখতে পারি 3.0। দেন 26.7 ফার্স্ট নন জিরো ডিজিট 2 এর পরের নাম্বার হলো 6, যেহেতু নেক্সট ডিজিট 5 থেকে বেশি তাই আমরা 2 কে রাউন্ড আপ করে লিখব 3, এবং পরে যে দুইটা ডিজিট আছে সেগুলোকে আমরা 0 দিয়ে রিপ্লেস করব, তাহলে আমরা লিখব 30.0। সিমিলার ওয়েতে আমরা 6.9 কে টার্গেট ডিজিটের নেক্সট ডিজিট যেহেতু 5 এর চাইতে বেশি সো আমরা 6 কে রাউন্ড আপ করে লিখব 7, 9 হয়ে যাবে 0। দেন ফাইনালি 2.3 আমরা 2 কে 2 হিসাবেই রেখে দিব এবং 3 কে 0 তে রিপ্লেস করব, কারণ 3 হলো 5 এর চাইতে কম। ওকে, আমরা এক্সপ্রেশনের প্রত্যেকটা নাম্বারকে ওয়ান সিগনিফিকেন্ট ফিগারে কারেক্ট করলাম।
দেন এটাকে আমরা সিম্পলিফাই করে লিখতে পারি 7 মাইনাস 2 কে আমরা লিখতে পারি 5 ডিনোমিনেটর পার্টে, এবং নিউমারেটর পার্ট আমাদের থাকে 3 ইন্টু 30। 5 দিয়ে যদি আমি 30 কে ডিভাইড করি তাহলে পাচ্ছি 6, 6 দিয়ে 3 কে মাল্টিপ্লাই করলে পাচ্ছি 18। সো কোশ্চেন নাম্বার 7 এর জন্য আমাদের আনসার হবে 18। আমরা এখন কোশ্চেন নাম্বার 8 এ চলে যাব। কোশ্চেন নাম্বার 8, these are the first four terms of a sequence 2 8 14 20। কোশ্চেন নাম্বার 8 এর এতে বলেছে find the next number in the sequence। এই কোশ্চেনটা সলভ করার আগে বলে রাখি, আমাদের কেমব্রিজ ও লেভেলের ম্যাথ ডিটে 4 ধরনের সিকোয়েন্স কভার করা হয়েছে সিকোয়েন্স চ্যাপ্টারে। এই সিকোয়েন্স গুলো হলো লিনিয়ার সিকোয়েন্স, কোয়াড্রেটিক সিকোয়েন্স, কিউবিক সিকোয়েন্স এবং এক্সপোনেনশিয়াল সিকোয়েন্স। আমাদের কোশ্চেনে যে সিকোয়েন্সটা দেওয়া আছে সেটা হলো লিনিয়ার সিকোয়েন্স। কেন? আমাদের ফার্স্ট ডিফারেন্সটা এই সিকোয়েন্সের জন্য সেম, 8 minus 2 6, 14 minus 8 6, 20 minus 14 6। সো আমাদের এই সিকোয়েন্সের নেক্সট নাম্বার হবে 20 plus 6 is equal to 26। ও লেভেল স্টাডি সলিউশনস বাংলার পক্ষ থেকে আমাদের যদি কখনো সুযোগ হয় তাহলে আমরা চেষ্টা করব এই ভিডিওতে বাকি যে সিকোয়েন্সগুলোর কথা বলেছি সেগুলো রিলেটেড প্রবলেম সলভ করার জন্য। কোশ্চেন নাম্বার 8 এর বিতে বলেছে ফাইন্ড অ্যান এক্সপ্রেশন ইন দ্য টার্মস অফ n ফর দ্য n টার্ম অফ দিস সিকোয়েন্স। লিনিয়ার সিকোয়েন্সের জন্য n টার্মের জেনারেল এক্সপ্রেশন হলো an প্লাস b। এখন এই জেনারেল এক্সপ্রেশনটা আমরা ইউজ করে আমাদের কোশ্চেনে যে সিকোয়েন্স দেওয়া আছে সেটার জন্য একটা এক্সপ্রেশন বের করব। এখন এই জেনারেল যে ফর্মুলা আছে সেটাকে আমরা সেকেন্ড টার্মের জন্য লিখতে পারি। আমাদের সেকেন্ড টার্ম হলো 8, দেন an এর জায়গায় আমরা লিখতে পারি 2a, আর b হলো একটা কনস্ট্যান্ট। এখানে আমরা 2 দিয়ে কেন একে মাল্টিপ্লাই করেছি? যেহেতু আমাদের n হলো কি নাম্বার অফ টার্ম, হ্যাঁ, সো আমরা এখানে 2 দিয়ে একে মাল্টিপ্লাই করেছি। দেন ফার্স্ট টার্মের জন্য আমরা লিখতে পারি tn এর ভ্যালু হবে 2, দেন n এর ভ্যালু হবে 1 ফার্স্ট টার্মের জন্য, সো এই থাকবে or a into 1 a সোজা কথায়, দেন প্লাস b। আমরা এই 8 এবং 2 এই দুইটা টার্মের জন্য এই ফর্মুলা ইউজ করে আমরা দুইটা ইকুয়েশন পাচ্ছি। এখন আমরা যদি ইকুয়েশন 1 থেকে ইকুয়েশন 2 সাবট্রাক্ট করি তাহলে পাচ্ছি 8 minus 2 6, 2a minus a is equal to a, then plus b ক্যান্সেল আউট হয়ে গেলে আমরা ফাইনালি পাচ্ছি a is equal to 6। এখন এই এর ভ্যালু 6 আমরা ইকুয়েশন নাম্বার 2 তে যদি বসাই তাহলে আমরা লিখতে পারি 2 is equal to 6 plus b। এখান থেকে আমরা b এর ভ্যালু পাচ্ছি 2 minus 6 is equal to minus 4। সো আমাদের এই সিকোয়েন্সের জন্য n টার্মের এক্সপ্রেশন হলো 6n minus 4। কোশ্চেন নাম্বার 8 ও সলভ করা শেষ। এখন আমরা কোশ্চেন নাম্বার 9 এ চলে যাই। The grid shows triangle A and triangle B। এখানে আমাদেরকে এই গ্রিডে দুইটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে। ট্রায়াঙ্গেল A থেকে ট্রায়াঙ্গেল B বড়, যেটা দেখেই বোঝা যাচ্ছে। 9 এর এতে বলেছে describe fully the single transformation that maps triangle A onto triangle B। এই প্রবলেমটা যেটা ট্রান্সফরমেশন রিলেটেড, সো বলে রাখা ভালো কেমব্রিজ ও লেভেল ম্যাথমেটিক্স সিলেবাস দিয়ে ট্রান্সফরমেশন চ্যাপ্টারে 4 ধরনের ট্রান্সফরমেশন নিয়ে ডিসকাস করা হয়েছে। সেগুলো হলো রিফ্লেকশন,
রোটেশন, এনলার্জমেন্ট এবং ট্রান্সলেশন। সো আমরা কোয়েশ্চেন নাম্বার 9 এর সলভ করে দেখি এটি কোন ধরনের ট্রান্সফরমেশন। ট্রায়াঙ্গেল এ এনলার্জ হয়ে ট্রায়াঙ্গেল বি হয়েছে এবং এই এনলার্জমেন্টের সেন্টার হলো 3,4। ট্রায়াঙ্গেল এ কে ম্যাপ করে বি তে ড্র করা হয়েছে এবং এই সেন্টারটা আমরা কিভাবে পাবো? খুবই ইজি। আমাদের যে ট্রায়াঙ্গেল এ এবং বি এর ভার্টিসেস আছে সেটা আমরা স্ট্রেট লাইন দিয়ে জয়েন করে পিছনে এক্সটেন্ড করব। সিমিলারলি আমরা আরেকটা পয়েন্ট থেকে জয়েন করে যদি আমরা এক্সটেন্ড করি তাহলে আমরা এই দুইটা লাইনের যে ইন্টারসেকশন পয়েন্ট পাবো সেটি হলো আমাদের এনলার্জমেন্টের সেন্টার। সো আমাদের কোয়েশ্চেন নাম্বার 9 এর জন্য ট্রায়াঙ্গেল বি হলো এনলার্জমেন্ট টাইপ অফ ট্রান্সফরমেশন এবং এর সেন্টার অফ এনলার্জমেন্ট হলো 3,4. Question number 9b. Triangle A is mapped onto triangle C by the translation coordinate -3,2. Draw triangle C. Question number 9b এর যে প্রবলেমটা আছে এটা হলো ট্রান্সলেশন রিলেটেড ট্রান্সফরমেশন। এখন ট্রান্সলেশনের যে কন্ডিশন সেটা কি? Every point on the object moves the same distance in the same direction as every other point. কোশ্চেনে যে স্টেটমেন্ট দেওয়া আছে সেটা অনুযায়ী আমাদেরকে কিভাবে ট্রান্সলেট করতে হবে? বাই -3,2 পয়েন্ট। এখন ট্রায়াঙ্গেল এ তে আমাদের তিনটা ভার্টেক্স রয়েছে, টোটাল 3 ভার্টিসেস। এখন প্রত্যেকটা ভার্টেক্স পয়েন্টকে আমরা -3,2 কোঅর্ডিনেটে মুভ করব বা ট্রান্সলেট করব। হাইপোটেনাসের অপোজিটের ভার্টেক্সকে আমরা -3,2 পয়েন্টে ট্রান্সলেট করি মাইনাস এক্স এক্সিস বরাবর, এক্স এক্সিসের মাইনাসে 1 2 3 -3, ওয়াই অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনে 1 2 -3,2 পয়েন্টে হাইপোটেনাসের যে অপোজিট ভার্টেক্স আছে সেটাকে আমরা ট্রান্সলেট করলাম। একইভাবে আমরা এবার এই কার্সরে দেখানো ভার্টেক্সকে -3,2 পয়েন্টে ট্রান্সলেট করলাম 1 2 3 -3 1 2 -3,2। এবার অ্যাডজেসেন্টের অপোজিটের যে ভার্টেক্সটা রয়েছে ফাইনালি সেটাকে আমরা -3,2 পয়েন্টে ট্রান্সলেট করি 1 2 3 -3 এক্স অ্যাক্সিসের নেগেটিভ ডিরেকশনে এবং ওয়াই অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনে 1 2 ইউনিটে যদি মুভ করি তাহলে আমরা এই তিনটা পয়েন্ট পাচ্ছি বা তিনটা ভার্টেক্স পাচ্ছি। এবার ভার্টেক্স গুলো যদি আমরা একটার সাথে আরেকটা জয়েন করে দিই তাহলে আমরা কোয়েশ্চেন 9b এর কন্ডিশন অনুযায়ী একটা ট্রান্সলেটেড ট্রায়াঙ্গেল পাচ্ছি বাই পয়েন্ট -3,2। Question number 10. Solve the simultaneous equations. Show your working. Question number 10 এ যে দুইটি ইকুয়েশন আছে সেগুলোকে আমরা ডিনোট করছি ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2 হিসাবে। আমরা সাবস্টিটিউশন মেথড ইউজ করে এই প্রবলেমটা সলভ করব। ইকুয়েশন 1 কে আমরা রিরাইট করে লিখতে পারি b is equal to -3a -4, এটাকে আমরা বললাম ইকুয়েশন নাম্বার 3। Now putting b is equal to -3a -4 in equation number 2, ইকুয়েশন নাম্বার 2 তে আমরা b এর যে ভ্যালুটা পেয়েছি এটা যদি আমরা ইকুয়েশন নাম্বার 2 তে বসে তাহলে পাচ্ছি 2a + 3 ব্র্যাকেটে -3a -4 is equal to 9। এখন আমরা লেফট হ্যান্ড সাইডে যদি সিম্পলিফাই করি 2a
3 দিয়ে -3 কে মাল্টিপ্লাই করলে -9 এ, দেন 3 দিয়ে -4 কে মাল্টিপ্লাই করলে -12 ইজ ইকুয়াল টু 9। দেন পরের লাইনে লিখতে পারি 2a - 9a, লাইক টার্মস গুলোকে দুই পাশে বা দুই সাইডে নিয়ে গেছি আমরা। 2a - 9a ইজ ইকুয়াল টু 9 প্লাস 12। দেন পরের লাইনে লিখতে পারি -9a প্লাস 2a -7a, 9 প্লাস 12, রাইট হ্যান্ড সাইডে আমরা লিখতে পারি 21 -7 দিয়ে 21 কে ডিভাইড করলে আমরা পাচ্ছি a এর ভ্যালু -3। এখন এই a এর ভ্যালু -3 আমরা যদি ইকুয়েশন নাম্বার 3 তে বসাই তাহলে আমরা পাচ্ছি b is equals to -3 into -3 -4. So -3 multiply করলে আমরা পাচ্ছি 9, then 9 - 4 is equal to 5. So আমাদের যে দুটো ভেরিয়েবল ছিল a আর b, এই দুটার ভ্যালু হচ্ছে -3 and 5. এখন আমরা সলভ করব কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 এ বলা আছে point a 2, 4 is joined to point b 5, -2 by a straight line. Find the coordinates of the midpoint of AB. A and B দুইটা পয়েন্ট, দুইটার কোঅর্ডিনেট দেওয়া আছে এবং এই দুইটা পয়েন্টকে জয়েন করে একটা স্ট্রেট লাইন ফর্ম করা হয়েছে। এখন আমাদেরকে এই স্ট্রেট লাইন AB এর মিড পয়েন্টের কোঅর্ডিনেট বের করতে হবে। মিড পয়েন্ট কোঅর্ডিনেট বের করার জন্য আমরা সিম্পলি এই দুইটা পয়েন্টের এক্স কোঅর্ডিনেট এন্ড ওয়াই কোঅর্ডিনেট দুটোকে অ্যাড করব এবং অ্যাড করার পর প্রত্যেককে আমরা 2 দিয়ে ডিভাইড করব। এক্স কোঅর্ডিনেট হলো আমাদের এ পয়েন্টের 2 এবং বি পয়েন্টের জন্য 5, 2 + 5 ডিভাইডেড বাই 2, 2 + 5 7, 7 ডিভাইডেড বাই 2 যদি করি তাহলে আমাদের মিড পয়েন্টের এক্স কোঅর্ডিনেট হলো 3.5। সিমিলারলি মিড পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট বের করার জন্য এ এন্ড বি পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট দুটো অ্যাড করব আমরা 4 প্লাস -2, ফাইনালি 4 - 2 ডিভাইডেড বাই 2, 4 - 2 হলো 2, 2 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 1। সো আমাদের মিড পয়েন্টের কোঅর্ডিনেট হবে 3.5, 1। Question number 11b, find the gradient of the line AB. Gradient বের করার আগে আমরা দেখে নিই gradient কি। Gradient is y coordinate changes for every unit change in the x coordinate. এখন gradient এর ডেফিনিশন অনুযায়ী আমরা লিখতে পারি যদি আমাদের দুইটা পয়েন্ট থাকে পয়েন্ট 1 এবং পয়েন্ট 2 তাহলে এই পয়েন্ট 1 এর y কোঅর্ডিনেট থেকে পয়েন্ট 2 এর y কোঅর্ডিনেট সাবট্রাক্ট করব, দেন ডিভাইডেড বাই পয়েন্ট 1 এর x কোঅর্ডিনেট থেকে পয়েন্ট 2 এর x কোঅর্ডিনেট। সো আমরা এখান থেকে লিখতে পারি 4 - -2 y কোঅর্ডিনেট দুটো আমরা সাবট্রাক্ট করব, a পয়েন্টের y কোঅর্ডিনেট থেকে b পয়েন্টের y কোঅর্ডিনেট সাবট্রাক্ট করব, ডিভাইডেড বাই a পয়েন্টের x কোঅর্ডিনেট থেকে b পয়েন্টের x কোঅর্ডিনেট সাবট্রাক্ট করব। তো আমরা সিম্পলিফাই করলে পাচ্ছি মাইনাস এ মাইনাস এ প্লাস, এখানে 4 + 2 ডিভাইডেড বাই -3, 6 ডিভাইডেড বাই -3 ইজ ইকুয়াল টু -2। সো আমাদের কোশ্চেন নাম্বার 11b এর স্ট্রেট লাইন AB এর গ্রেডিয়েন্ট হলো -2। আমরা এখন সলভ করব কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 এর A, write 0.000257 in standard form. আমাদেরকে এই নাম্বারকে স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করতে হবে। স্ট্যান্ডার্ড ফর্মে কিভাবে কনভার্ট করব, আমাদেরকে নাম্বারকে এমন ভাবে লিখতে হবে বা a into 10⁻n ফরম্যাটে লিখতে হবে where n is a positive or negative integer and a is greater than equal 1
n less than 10। এখন স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করার জন্য আমাদের যে নন জিরো ডিজিট শুরু হয়েছে সেটা হলো কি ডেসিমেল প্লেসের রাইট সাইডে 4th পজিশন থেকে। এখন এই 257 কে আমাদের 4 প্লেস শিফট করতে হবে লেফট সাইডে স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করার জন্য। 1 2 3 4 যদি আমরা 4 প্লেস শিফট করি তাহলে আমরা পাবো 2.57। আমরা যে কয়টা প্লেস লেফট সাইডে শিফট করব ডেসিমেল প্লেসে সে কয়টা প্লেসের জন্য আমাদেরকে ততটা 10 দিয়ে ডিভাইড করতে হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। সো আমরা এখন এটাকে লিখতে পারি 2.57 ইন্টু 1 ডিভাইডেড বাই 10 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10। এখন এই চারটা 10 এর মাল্টিপ্লিকেশনকে আমরা পাওয়ার অফ 10 হিসেবে লিখতে পারি 10 টু দি পাওয়ার 4, অর্থাৎ 2.57 ইন্টু 1 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 4। এখন 10 টু দি পাওয়ার 4 কে আমরা লিখব ইনভার্স করে 10 টু দি পাওয়ার -4 or 10 ইনভার্স 4। সো আমাদের 12 এর आंसर হবে 2.57 into 10 to the power -4। Question number 12 will be work out 2 into 10 to the power 4 divided by 4 into 10 to the power -5. Give your answer in standard form. Question number 12 will be আমরা ইজিলি সলভ করার জন্য হোল নাম্বার এবং পাওয়ার অফ 10 এই দুইটাকে আলাদাভাবে লিখব। 2 divided by 4 পাওয়ার অফ 10 এর টার্ম দুটোকে আলাদাভাবে লিখলাম 10 to the power 4 divided by 10 inverse 5। 2 divided by 4 কে আমরা লিখতে পারি 1/2 or half, এবং 10 inverse 5 কে যদি আমরা নিউমারেটর পার্টে নিয়ে যেতে চাই ডিনোমিনেটর পার্ট থেকে তাহলে আমরা লিখব 10 to the power 5। সো আমরা এখানে পাচ্ছি হাফ ইন্টু 10 to the power 4 into 10 to the power 5। হাফ হলো যদি আমরা ডেসিমাল নাম্বার হিসেবে লিখি 0.5। 10 to the power 4 এবং 10 to the power 5 মাল্টিপ্লাই করলে পাচ্ছি 10 to the power 9। আমাদেরকে এখন এই নাম্বারকে স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করার জন্য এই যে কিছুক্ষণ আগে বলেছিলাম সেই রুলস অনুযায়ী আমরা যদি এই যে ডেসিমাল প্লেসের রাইট সাইডে যে নন জিরো ডিজিট আছে 5 সেটাকে 1 প্লেস মুভ করব লেফট সাইডে, সেজন্য আমাদেরকে 10 দিয়ে ডিভাইড করতে হবে এই নাম্বারকে। আমরা 1 প্লেস লেফট সাইডে মুভ করলে লিখতে পারি 5 এবং 10 টু দি পাওয়ার 9 কে 10 দিয়ে ডিভাইড করলে পাচ্ছি 10 টু দি পাওয়ার 8। সো আমাদের কোশ্চেন নাম্বার 12 এর বি এর आंसर হবে 5 into 10 to the power 8।